আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দীর্ঘ 15 মাস পর আজকে একটি ব্রেকিং খবর পাওয়া গেছে। আর সেই ব্রেকিং খবর, গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন। ইতিমধ্যে বিএনপি অবস্থান নিয়েছে নির্বাচনের দিন গণভোট, আর জামাত ইসলাম অবস্থান নিয়েছে নির্বাচনের আগে গণভোট। শেষ পর্যন্ত 0 রানে আউট হয়ে গেল জামায়াত, বিজয় লাভ করলো বিএনপি। আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি, আর তাই বিএনপিকে খুশি করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আমি বলছি না, এটা জামাত নেতারা বলতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যে তিনি জানিয়ে দিয়েছেন সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে। অর্থাৎ বহুল অপেক্ষাকৃত কিংবা বহুল প্রত্যাশিত সিদ্ধান্তটি আজকে হয়ে গেল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, এই তথ্যটি জানালেন প্রধান উপদেষ্টা আজকের বক্তব্যে, যেটি ছিল মূল মানুষের টেনশনের কারণ। পাশাপাশি জামাতের উদ্দেশ্যে তিনি ছোট্ট একটা বিজয়, মানে জামাতকে একেবারে খালি হাতে তো ফেরানো যায় না, ছোট্ট একটা বিজয় জামাতের হাতে তুলে দিলেন, সান্ত্বনা পুরস্কার। আর সেটি হলো পিআর, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চ কক্ষ। জামাতের দাবি ছিল নিম্ন এবং উচ্চ দুটোই পিআর। 5 দফা দাবি জামাতের তাই ছিল, এবং গণভোট নির্বাচনের আগে। কিন্তু নিম্ন কক্ষ নয়, কেবল উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে। প্রফেসর ইউনূস বলেছেন নির্বাচনের 30 দিনের, অর্থাৎ সংসদের 30 দিন পর বা 30 দিনের মধ্যেই এই উচ্চ কক্ষ গঠন করতে হবে, পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন করতে হবে। পাশাপাশি এই জুলাই সনদে বিএনপির দাবি ছিল অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটি সিগনেচার করবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, অর্থাৎ বিএনপির ভালোবাসার মানুষ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি এটি সিগনেচার করবেন। কে বলেছিলেন? বিএনপির এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমাদের সালাউদ্দিন ভাই। অবশেষে আজ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে সই করেছেন এবং এটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। যদিও জুলাই বিপ্লবীরা বলেছিলেন এই জুলাই সনদে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের দোসর চুপ্পু নয়, এটি সিগনেচার করবেন প্রফেসর ইউনূস। কিন্তু শেষ পর্যন্ত ইউনূস সই করতে চাইলেও বিএনপির আবদারের কাছে ইউনূস আবারও পরাজিত হয়েছেন। প্রশ্ন হলো, যিনি বিএনপির প্রতিটি আবদারের কাছে পরাজিত হচ্ছেন, তিনি কি করে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করবেন? আমি প্রশ্ন করছি না, এই প্রশ্নগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিএনপির জামাতের নেতারা করতে শুরু করেছেন। দর্শক, তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো জুলাই সনদ বাস্তবায়নের 4টি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেওয়ার সুযোগ পাবে। সবগুলোই সংবিধান সংস্কার সম্পৃক্ত ইস্যু থাকবে। এছাড়া গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, এটা তো আপনাদেরকে বলে দিয়েছি। এখন কোন 4টি বিষয় এই গণভোটটি হবে হ্যাঁ এবং না, সেই বিষয়টি আমি একটু আপনাদের জানাচ্ছি। প্রথম প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? সংবিধানের যে সংস্কার ইস্যু, সেই ব্যাপারে এই প্রশ্নটি আসবে। 1 ক, নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের
সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাতে পারেন। অর্থাৎ এই 4টির মধ্যেই সকল বিষয়গুলো উল্লেখ করা হবে। আপাতত আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের প্রফেসর ইউনূস সাহেব যে সিদ্ধান্তগুলো নিল তার মূল বিষয়গুলো একই ছিল। এখন যে বিষয়টি নতুন করে তৈরি হচ্ছে সেটি হলো এই বক্তব্যের পর জামায়াতে ইসলাম কি সিদ্ধান্ত নেবেন। ধরেন পুরো বিষয়টি এখন আমরা বলতে পারি যে বিএনপির বিজয়, এটি নির্বাচনের আগে বিএনপির জন্য খুব প্রয়োজন ছিল, কারণ এই গণভোটের ইস্যুতে বিএনপির এই জয়টি আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা ভালো রেজাল্ট আনবে। কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাষ্ট্রের হাই ভোল্টেজ ম্যান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ধরেই নিচ্ছেন আগামীতে বিএনপি আসবে, আর এই শক্তিটা বিএনপির জন্য কাজে লাগবে। আর আপাত দৃষ্টিতে আমাদের জামাত সহ 8টি দল তারা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে অগ্রহণযোগ্য একটি দলের রূপ নিল। জামাতের প্রথম ভুলটি, আমাকে একজন কমেন্ট করেছেন জামাতের ভুলটি কি। জামাতের প্রথম ভুলটি হলো যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন তারা এখানে প্রভাব বিস্তার করতে পারেনি, অথবা তারা অন্য হিসেব নিকেশ করতে গিয়ে ভুল করেছে। বর্তমানে যারা সরকারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, এর মধ্যে বলা যায় প্রত্যেকই মোটামুটি 2-1 ছাড়া সবাই বিএনপি পন্থী লোক। জামাত সেখানে নিজেদের কোনো লোককে সেট করতে পারেনি। যাক, এটি যে আমাদের ব্যর্থতা সেটি আমাদের আলোচনার বিষয় নয়। এখন বিষয় হলো যে বক্তব্যটি আমরা বিগত কদিন ধরে দিচ্ছিলাম যে এখানে বিএনপির একটি মত রাখা হবে, জামাতের একটি মত রাখা হবে। ইউনূস সরকার সেই কাজটি করলেন। উচ্চ কক্ষে পিআর রাখলেন জামাতের দাবি অনুযায়ী, আর বিএনপির দাবি অনুযায়ী তারা একই দিনে নির্বাচন রেখেছেন। এখন প্রশ্ন হলো গণভোটটি শেষ পর্যন্ত হলেই হয়, অথবা নির্বাচনের দিন এই গণভোটটির কি ফলাফল দেবে, অথবা এই গণভোট শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা, বা এই গণভোট হা বিজয়ী হলে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা এটাকে আর তোয়াক্কা করবেন না, টিস্যু পেপারের মতো ফেলে দেবেন, এটা একমাত্র ইউনূস সরকার আর তার উপদেষ্টারাই ভালো জানেন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের সম্পর্কে আমি যদি এক বাক্যে বলি, এরা বিরোধী চেয়ারে থাকলে অনেক শর্ত, অনেক দাবি থাকে, কিন্তু এরা যখন ক্ষমতায় বসে এরা কোনো দাবি না নিজেরা মানতে রাজি, না এরা কোনো দাবিকে তোয়াক্কা করে। আজকে বিএনপির যে বিষয়গুলোতে অনাস্থা বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এগুলো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সবগুলোতে বিএনপি ইয়েস ইয়েস বলতো এবং পারলে গণভোট আজকেই চাইতো। কিন্তু বিএনপি ধরে নিচ্ছে তারা আগামীতে ক্ষমতায় আসবে, তাই তারা তাদের ক্ষমতাকে দুর্বল করতে চাইছে না। তারা আগামীতে রাষ্ট্রকে আবার আগের মতোই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নেওয়ার জন্য এই নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা আমাদের তরুণরা, এনসিপি বা জামাত বা যারা ইয়াং জেনারেশন ভোটাররা তারা বলছেন। তো এখন এই প্রেক্ষাপটে এক বাক্যে বলতে পারি বিএনপির জন্য একটা ভালো সুখের সংবাদ আজকে প্রেসিডেন্ট, আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ, আজকে ঢাকাতে লকডাউন চলছে আওয়ামী লীগের। কি অবস্থা লকডাউনের, চলেন আমরা কিছু ভিডিও থেকে দেখে আসি লকডাউনের চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ টাকা দিয়ে লোকদেরকে মাঠে নামিয়ে কি পরিস্থিতি সৃষ্টি। মিছিল করছিলাম সকালবেলা, 500 টাকা দিচ্ছিল, আমাদের 500 টাকা দিচ্ছিল কতগুলা এইভাবে মিছিলে 10-12 জন ছিল। একটা কিশোরকে 500 টাকা দিয়ে আওয়ামী লীগের মিছিলে নামানো হয়েছে, তারপর তিনি ধরা পড়ার পর পেদানি খেয়ে এখন তিনি বলছেন আমি স্যার আওয়ামী লীগের মিছিলে গিয়েছিলাম, 500 টাকা দিচ্ছিল সেই জন্য। এখন আপনারা যদি স্যার জানতে চান কারা আমাকে মিছিল করিয়েছে তাদের নাম বলে দিই স্যার, আমি নাম বলে দিতে পারবো, কিন্তু তারা আমাকে মেরে ফেলবে।
কি অসহায় একটা অবস্থা দেখেন। এই দলগুলো আসলে দেশের মানুষের সাথে আসলে কি রাজনীতিটা করে, মানুষের দরিদ্র মানুষের সাথে আসলে কি পরিহাসটা হয়, একটু দেখেন ভিডিওগুলো মনোযোগ দিয়ে। আমি সবার নাম করে দেবো, কিন্তু আমার মাইরা অবস্থান করে দিলে আমাদের সাহসী আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা 16টা বছর আঙুলের ইশারায় দেশের মানুষকে চালিয়েছে, বাথরুম থেকে গণভবন বঙ্গভবন পর্যন্ত তাদের এক ইশারা দেশ চলেছে। এই দেশে কার্যত গত 16 বছর বিএনপি জামাত বলে কিছু দেখিনি আমরা, সব আওয়ামী লীগ দেখেছি, সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। আজকে দেখেন সেই আওয়ামী লীগ তাদের মুখটা প্রদর্শন করতে পারছে না। আজকে তারা লকডাউনে নেমেছে একটি গাড়ি ভাড়া করে, সেখানে তারা বস্তাকে মুখোশের মতো বানিয়ে মুখ লুকিয়ে তারা জয় বাংলার স্লোগান দিচ্ছে। গত 16 বছর তারা কি করছে আর আজকে তাদের অবস্থাটা কি একবার দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনি আরটি ফুটেজে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের মিছিলে এসে একজন ধোলাই শিকার হচ্ছেন, সবাই মিলে তাকে জয় বাংলা করছে, পরবর্তী পুলিশ তাকে বাঁচাচ্ছে। এই দেখেন আমাদের ক্ষমতাধর 16 বছরের আওয়ামী লীগের আজকের দৃশ্য। নাম কি? আপনি কি করেন? ছাত্রলীগ করেন? না, আমি নাম কি? আপনি কি করেন? ছাত্রলীগ করেন? না, অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়া দেখছেন, আমিও দেখছি, এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। শিবির আজকে স্লোগান তুলছে আলু না গণভোট। শুনতে পাচ্ছেন আপনারা? আলুর দাম বেড়ে গিয়েছে, আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই। একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্যে থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে, ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত হয়েছি, তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা। আমরা শঙ্কিত রয়েছি, গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা। আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2995 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের কি দরকার আছে? এই 3000 কোটি টাকা এরা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ বেকার আছে, এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় নির্বাচনের কি দরকার আছে? তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। দর্শক, এটা হলো আমাদের আজকের দৃশ্য। আমরা দেখলাম আজকে যা যা ঘটেছে। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় হবে, এই বিষয়টি আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আজকে যে দিন ধার্য করা হয়েছে আগামী 17 নভেম্বর অর্থাৎ সোমবার প্রথম এই আন্তর্জাতিক আদালতের প্রথম রায়টি হতে যাচ্ছে। আর সেখানে শেখ হাসিনা প্রধান আসামি রয়েছেন, আব্দুল্লাহ আল মামুন রয়েছেন, আরো কয়েকজন রয়েছেন। তো 17 তারিখ সোমবার তাদের বিরুদ্ধে রায় দেয়া হবে। প্রশ্ন হলো, এই যে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিয়ে ইউনূস কি এখানে কোনো ডবল স্ট্যান্ডার্ড গেম খেলছেন কিনা, আমার কিছু সন্দেহ আছে। আমরা আপাত দৃষ্টিতে ইউনূসকে বিএনপি পন্থী মনে করলেও আমার অ্যাজাম্পশন বলছে ইউনূস চাইছেন রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিয়ে তিনি আরো কিছুদিন ক্ষমতায় বসতে বা আরো কিছু ফায়দা হাসিল করতে মনে হচ্ছে। কিরকম? ইউনূস জানেন যে গণভোট নির্বাচনের আগে না দিলে জামাত মানবে না, জামাত আন্দোলনের রাজনৈতিক দল, তারা মাঠে খুব স্ট্রংলি ভূমিকা রাখতে পারে। তো
তো জামাত 16 তারিখে সংবাদ সম্মেলন কল করেছিলেন, 15 তারিখ ইউনূস কল করবেন এই হিসেব করে, কিন্তু ইউনূস সাহেব বুদ্ধি করে আজকেই ঘোষণা দিয়ে দিয়েছেন গণভোট কবে। এখন জামাত হয়তো আজকে কালকের মধ্যে আজকেই হয়তো বা সাংবাদিক সম্মেলন করবে। এখন জামাত যদি এই দাবিটি না মানে যে না আমরা নির্বাচনের দিন গণভোট মানি না এবং তারা কোনো আন্দোলনে নেমে পড়ে, তাহলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। বিএনপি যে নির্বাচনটা দ্রুত চাইছে সেই স্বপ্নটা আর অধরা হয়ে যাবে। আর যদি জামাত মনে করে যেহেতু উচ্চ কক্ষে আমরা পেয়ে গেছি কি বলে আমাদের কাঙ্ক্ষিত পিআর প্রতিনিধিত্ব সিস্টেমটি আমরা পেয়ে গেছি, সো আমরা এখানে এটা মেনে নেই, অর্থাৎ জামাত যদি বুঝতে পারে বা বাকি দলগুলো বুঝতে পারে যে গণভোটটি নির্বাচনের দিন হলেও কোনোভাবেই বিএনপি এটিকে এড়াতে পারবে না, বা যে সংস্কারগুলো এসছে সেই সংস্কারগুলো আর কোনোভাবেই বিএনপি এড়িয়ে চলতে পারবে না, তারা বাধ্য হবে বাস্তবায়ন করতে, সেই ক্ষেত্রে জামাত হয়তো মেনে নিবে। আর যদি এরকম হয় যে গণভোট নির্বাচনের দিন হওয়ায় বিএনপি বিজয়ী হওয়ার পরপরই সমস্ত সংস্কার ছুঁড়ে ফেলে দিবে, কয়েকটা প্রয়োজনীয় নিজেদের ভালো লাগবে সেগুলো রাখবে, তাহলে জামাত কোনোভাবেই এই নির্বাচন হতে দেবে না। এটি মোটামুটি আমরা বুঝতে পারি। এখন ইউনূস আসলে কি চাইছে? একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন, নাকি জামাত বা ইসলামী দলগুলোকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামিয়ে তিনি আরো কিছুদিন বা আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে চান? এটা আমরা সামনের দিনগুলোতে বুঝতে পারবো। কারণ ইউনূস নিজেই বিপদটি কেন ঘাড়ে নিয়েছেন। যদি আল্লাহ না করুক বিএনপি এই সংস্কারের উল্লেখযোগ্য বিষয়গুলো বাদ দেন কিংবা গণভোটটাকে এড়িয়ে যান বিজয় লাভের পর, তাহলে আমাদের জুলাই বিপ্লবীরা ইউনূসের এই উপদেষ্টা পরিষদ সব ফেসে যাবে, তাদের গলা কিন্তু ফাঁসির রশি। আর চুপুর কিছু হবে না, আওয়ামী লীগ মিশে যাবে বিএনপির সাথে। আওয়ামী লীগের যারা আছেন বড় বড় ধনবান লোক, তারা বিএনপির সাথে অর্থের বিনিময়ে লিয়াজ করে ফেলবেন, কিন্তু ফেসে যাবে জুলাই বিপ্লবীরা, ফেসে যাবে ইসলামী দলগুলো, এটা নিঃসন্দেহে বলতে পারি। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফেলেছেন যে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন, কিন্তু এই মামলাগুলো নতুন করে জামাতের নামে হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। সো এখন আসলে কি হবে আগামী দিনগুলোতে বলা কঠিন, তবে বিএনপির বিজয় হওয়া আমার বেশ ভালো লাগছে। বিএনপি একটি বড় দল, আগামীতে তারা ক্ষমতায় আসবে। আমি চাই বিএনপি এভাবে আগামী সংসদীয় বিজয় লাভ করুক। আসলে নির্বাচনের জন্য শুধু রাস্তায় মানুষ নামালেই হয় না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো, ধরেন বাংলাদেশকে কারা কন্ট্রোল করে? জনগণ। ইম্পসিবল। 54 বছর ধরে এই দেশ কন্ট্রোল করছেন ইস্টাবলিশমেন্ট, ভারত এবং আমাদের রাষ্ট্রের কিছু পুঁজিবাদ ব্যক্তি আছেন, খুব ধনবান ব্যক্তি। এই দেশের 90% জনগণ যা চাইবে তা হবে না কখনো, 10% লোক যা চাইবে তা হবে। এখন পর্যন্ত এই দেশে তাই হচ্ছে যা দিল্লি চাচ্ছে। দিল্লি চাইছে ডক্টর কি বলে জাকির নায়েক আসতে পারেনি, দিল্লি চেয়েছে গণভোটটা নির্বাচনের দিন হোক, সেটা হচ্ছে। দিল্লি চাইছে যে যাদেরকে উপদেষ্টা পরিষদে তারাই উপদেষ্টা হয়েছে, দিল্লি চাইছে এই চুক্তিগুলো ভারতের সাথে বহাল থাকুক, সেগুলি হচ্ছে। দিল্লি চাইছে পাকিস্তান থেকে এটা করা যাবে না, সেটাই হচ্ছে। এরকম যা যা বলছে দিল্লির ইচ্ছাই হচ্ছে। তার মানে দিল্লির এই প্রেসক্রিপশন বা দিল্লির এই পরিকল্পনা ভাঙতে হলে আমাদের যুবকরা যারা জুলাই বিপ্লবের ফ্রন্ট লাইনে ছিলেন, তাদেরকে যে পরিকল্পনা চলা উচিত, যে অনেস্টি নিয়ে চলা উচিত, তারা চলতে পারেননি। অর্থাৎ আমাদের জুলাই বিপ্লবীরা, আমাদের নাহিদ, আসিফ, মাহফুজরা লোভে পড়ে গেছেন এবং লোভে পড়ে তারা উপদেষ্টা হয়ে গেছেন এবং উপদেষ্টার চেয়ারে বসে তারা মাল্লু কামাতে ব্যস্ত হয়ে গেছেন। তারা ভুলে গেছেন রাষ্ট্রের কোথায় কি সংস্কার প্রয়োজন, কোথায় কি প্রয়োজন, সব ভুলে গেছেন। আজকে দেখেন আওয়ামী লীগের প্রতি এই সরকার সহনশীল আচরণ করেছে। আওয়ামী লীগের সাথে সব দল বেশ আওয়ামী লীগকে ছাড় দিয়ে চলেছিল। আজকে দেখেন লকডাউনের নামে কতগুলো গাড়িতে আগুন দিয়েছে, কত মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সুযোগ পেলে কি করতে পারে, এটা যদি বিএনপি জামাত ভুলে যায়, আমার মনে হয় তাদের রাজনীতির সামনের দিনগুলো খুব ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগকে এখন সবাই মামলা থেকে বাঁচাতে চাইবে, আগামী দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলবে এবং আগামী 2-3 বছর বিএনপি ক্ষমতা থেকে আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনবে, এরপর আবার বিএনপি আসবে। এই প্রক্রিয়াটা হয়তো অনেকেই চায়। পাকিস্তানে তো এইভাবেই চলছে, কখনো মুসলিম লীগ, কখনো পিপলস পার্টি। দেখবেন যখনই তৃতীয় পক্ষ হিসেবে ইমরান খানের কি বলে তেহরিকে ইনসাফ এসে গেল, তখন সকল দল এক হয়ে গেল। এখানে বাংলাদেশের তৃতীয় পক্ষকে মনে রাখতে হবে, যখন তারা শক্তিশালী হয়ে উঠবে, যখন তারা বিজয়ের দ্বার প্রান্তে যাবে, এই আওয়ামী লীগ, বিএনপি, বাম, ট্রাম, সাল, বাল, সাল যা আছে সব একজোট হয়ে যাবে। পাকিস্তানের থেকে এটা আপনাদের শিখতে হবে। রাজনীতি খুব কঠিন একটি বিষয়, এখানে আমাদের মতো মাথা মোটারা অনেক কিছু বুঝেন না। আর যারা
আমরা 90% রয়েছে, এটা মাথা মোটা। কারণ এই দেশের মানুষ যারা, সবচেয়ে বড় কথা হলো যে দেশের মানুষরা তাদের ভাগ্য পরিবর্তনের নিজের ভাগ্য পরিবর্তন করতে চান না, তাদের ভাগ্য স্বয়ং আল্লাহ এসে ভাগ্য পরিবর্তন করে দেবেন না। জুলাই বিপ্লবের পর আমাদের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ এসেছিল, কিন্তু আমাদের 2000 শহীদ, 40,000 আহতকে বিক্রি করে দিয়েছেন আমাদের বিপ্লবীরা, বিক্রি করে দিয়েছেন আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো। বিনিময়ে আমরা কি পেয়েছি? আবারও সেই একই পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি। তার মানে জুলাই বিপ্লব আমাদেরকে আসলে আশার বাণী দেখাতে পারছে না। আমরা যে রুল অফ ল বা ইনসাফের একটা রাষ্ট্র দেখতে চেয়েছিলাম, সেই দিকে হয়তো হাঁটছি না। আমরা আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি। এটা হলো সবচেয়ে বড় হতাশার। আমার বক্তব্য কোনো রাজনৈতিক দলের পক্ষে গেল বিপক্ষে গেল এটা বিবেচনা করবেন না। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে চিন্তা করেন, ব্যক্তিগত নিজের পকেটটা বাদ দিয়ে একবার সামগ্রিকভাবে চিন্তা করেন। 54 বছর কি আমরা ভালো ছিলাম? এবার এই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের একটা নতুন পথ উন্মোচন হওয়ার কথা ছিল, সেটাও কি বন্ধ হয়ে যাবে? আমি জানি না, সেটা আপনারা জানেন। আগামী নির্বাচনে আপনারাই প্রমাণ করবেন কেমন বাংলাদেশ দেখতে চান। আল্লাহ হাফেজ।